যেমন এখানে অনেকে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে সিভিটা যদি ঠিক মতো না হয়, সেখানে অনেক সময় আমরা এটা সিনও করি। তারা টাকা পয়সা নিয়ে অনেক নেগোশিয়েট করতে চায়, মানে আসলে তাদের আসলে কেমন মাইন্ডসেট হওয়া উচিত? টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ওনারা যদি এই ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটিসও রাখে, তাহলে তারা বড় পদগুলোতে তারা আসলে অ্যাপ্লাই করতে পারবে। লিডারশিপ তো অবশ্যই একজন সিনিয়র পার্সন হতে গেলে লিডারশিপ তার কাছে অবশ্যই থাকতে হবে। আসসালামু আলাইকুম। অক্টোবর হাউস ইঞ্জিনিয়ারিং একটি জব ফেয়ার ছিল। তো বছরের শেষ জব ফেয়ার হিসেবে বিডি জবস কর্তৃক আয়োজিত চট্টগ্রামের ডিসি কনভেনশন সেন্টারে একটি বিশাল জব ফেয়ার হচ্ছে। এই জব ফেয়ারে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি বিএসআরএম, কেএসআরএম, প্রাণ, ওয়ালটন, ইস্পাহানি, মোস্তফা গ্রুপ থেকে শুরু করে আরো অনেক বড় বড় কোম্পানিজগুলো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো যারা চাকরি প্রার্থী আছেন, যারা জব খুঁজছেন, যারা অলরেডি জবে আছেন কিন্তু আপনারা আরো ইমপ্রুভ করতে চান, নিজেকে আরো বড় কোনো জায়গায় দেখতে চান, নিজের স্যালারি আরো ভালো পেতে চান, চলে আসুন। তাদের জন্য বড় একটা সুযোগ আছে। যারা চট্টগ্রামে থাকতে পারেননি তাদের জন্য একটা সুযোগ আছে। আমার এই ভিডিও থেকে আপনি ইনফরমেশনগুলো জানতে পারবেন, কোন কোন কোম্পানি কোন কোন পোস্টে হায়ার করছে। এবং আমার ডান পাশে অনেকগুলো যত কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে তাদের জাস্ট অ্যাপ্লাইয়ের জন্য কিউআর কোডসগুলো ওখানে আছে। তো তাদের এটা খুব ভালো একটা আয়োজন ছিল জবসের। প্রত্যেকটা কোম্পানি এখানে আজকে এবারে কোনো হার্ড কপি তারা নেয়নি, সবাই ডিজিটালি স্ক্যান করে তারা অ্যাপ্লাই করছে। এখানে আসুন আমরা ভেতরে ঢুকে যাই, কোন কোন কোম্পানি আপনাদের জন্য অপেক্ষা করছে। সকাল থেকে এখানে কিছু সেমিনার চলছিল। প্রত্যেকটা কোম্পানি যারা এখানে আসলে স্টল দিয়েছিল তারা কেমন প্রার্থী খুঁজে, রিকোয়ারমেন্টসগুলো কি কি, তাদের কোন কোন কোয়ালিটিস দরকার এবং আরও অনেক নির্দেশনামূলক অনেক কথাবার্তা ডিসকাশন ছিল এখানে। এবং সিনিয়র আরও অনেকজন পার্সন ছিল, বিভিন্ন কোম্পানির এমডি, তারা যারা নতুন জবে এবং যারা ফ্রেশার্স তাদের জন্য অনেক ধরনের দিক নির্দেশনমূলক বক্তব্য ছিল এখানে। সো এখানে মোস্টলি শেষ, আমরা স্টলে যাই। আপনারা ইঞ্জিনিয়ারদের মধ্যে কোন কোয়ালিটিসটা বেশি প্রিফার করছেন বা গুরুত্ব দিচ্ছেন? যেটার জন্য আসছে কারেন্ট ভ্যাকেন্সি যেটা ছিল ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে যে বিএসসি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং এমইডি থেকে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এমইডি থেকে। তাহলে কোন কোন সেক্টরে স্কিলটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন? আমরা স্টিল, যেহেতু আমরা স্টিল ম্যানুফ্যাকচারিং, আমরা স্টিলটাকে বেশি প্রেফার করতেছি। তারপরও ফ্রেশার থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে এই পজিশনগুলোতে। তারা যদি আমি যদি আরও ডিপলি চাই, তার কি ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, ইনস্ট্রুমেন্টেশন বা অটোমেশনের উপর দক্ষ, এরকম কোনো কিছু? হ্যাঁ, ভালো, তার জন্য ক্যারিয়ারের জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, করতে পারবে তাড়াতাড়ি, এটা সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। আর মানে আপনি যদি আমাদের যে ভবিষ্যতে ফ্রেশার যারা আছে তারা তো অলওয়েজ মানে একটা হাই এক্সপেকটেশন থাকে, আমি 50, 60, 70, 80 হাজার টাকার জব করব, কিন্তু ওভাবে কি তারা আদৌ তৈরি হচ্ছে কিনা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কারণ তারা একটা ইন্টারভিউতে গেলেই কিন্তু তারা টাকা পয়সা নিয়ে অনেক নেগোশিয়েট করতে চায়, মানে আসলে তাদের আসলে কেমন মাইন্ডসেট হওয়া উচিত? এটা দুইটা পার্টে আপনার উত্তর দিচ্ছি। যেটা প্রথম পার্ট হচ্ছে, আপনি যখন একটা জায়গায় পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে অবশ্যই বেসিকটা ভালো থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে যে পড়াশোনাগুলো করে আসছেন সেগুলো ভালো করে করে আসতে হবে। মাঝে মধ্যে আমরা পাই খুব ভালো ইনস্টিটিউশন থেকে আসছেন কিন্তু পড়ালেখা না করে ইন্টারভিউতে চলে আসছেন, একদম পারফর্ম করতে পারছেন না। সেকেন্ড যেটা পার্ট, আমরা বিএসআরএম হচ্ছে এখন মার্কেট লিডার। জি জি, ঠিক আছে, আমরা স্কিলসের মার্কেট লিডার। আমাদের যেটা কম্পেনসেশন আমরা আপনাদেরকে অফার করছি সেটা অবশ্যই কম্পিটিটিভ এবং স্ট্যান্ডার্ড। সেটা আমরা অন্য কোনো থেকে খারাপ করছি না, ভালোই দিচ্ছি ইনশাআল্লাহ। রিসেন্টকে যদি চয়েস করেন ইনশাআল্লাহ খারাপ হবে না। ওকে, ভেরি গ্রেট। আপনাদের এখানে কি ধরেন ডাইরেক্টর পজিশন বা এরকম বড় পজিশনে যারা ইঞ্জিনিয়ার যেতে চায় তাদের জন্য কোন ধরনের দিক নির্দেশনা? ডেডিকেশন লাগবে, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, এগুলো কমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করি। হার্ড ওয়ার্কিং হতে হবে, ডেডিকেশন থাকতে হবে, আপনি উপরে চলে যেতে পারবেন অনায়াসে। তাদের ক্যারিয়ার পার্টটা খুবই স্মুথ। আপনার পরিচয় যদি? আমি বিএসআরএম এর ট্যালেন্ট অ্যাকুইজিশন গ্রুপ টিমে আছি। থ্যাংক ইউ, আমি আতিফ। থ্যাংক ইউ, ভালো লাগলো। জি, দেখা হবে ইনশাআল্লাহ। আমি ইঞ্জিনিয়ার সাইদ বিন ওসমান, আলফা ইঞ্জিনিয়ারিং থেকে। মোস্টলি আপনাদের এখান থেকে রিক্রুটমেন্টে দেখা যাচ্ছে জিএম অপারেশনস, তা ওনাদের রিকোয়ারমেন্টসটা কেমন চাইছেন আপনারা? আমাদের একটা মার্কেট হচ্ছে এই যে মেরিডিয়ান কোহিনো সিটি। জি জি জি। এই মার্কেটের অপারেশনের জন্য আমরা জিএম নিচ্ছি।
তো আমাদের কোনো একটা মার্কেটের অপারেশন করার মতো যদি লোক থাকে জিএম ক্যাটাগরি আমরা এই পজিশন নিচ্ছি। ওনারা যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয় হ্যাঁ, সমস্যা নেই। সেই ক্ষেত্রে মানে কেমন রিক্রুটমেন্ট চান আপনারা? টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে বিল্ডিং স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আমাদের ফুল অপারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং লোকজন ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। ভেরি গ্রেট। তার মানে তারা যদি ডিপ্লোমা বা ব্যাচেলর হয় এবং তাদের কি ম্যানেজমেন্টে এর আগে বা টেকনিক্যাল কোনো পূর্ব অভিজ্ঞতা দরকার আছে? হ্যাঁ, অবশ্যই। একটা মার্কেট চালানোর মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যিনি ইঞ্জিনিয়ার তাকে অবশ্যই ম্যানেজমেন্ট, মার্কেটিং বা সেলস এই ধরনের সবকিছুতেই যদি ফায়ার সম্পর্কে ধারণা থাকতে হবে, ফায়ার সেফটি। সো যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ওনারা যদি এই ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটিসও রাখে তাহলে তারা বড় পদগুলোতে তারা আসলে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমাদের অনেকে মোস্টলি ইঞ্জিনিয়ার যারা ব্যাচেলর করে তারা শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো ধরনের ট্রেনি ইঞ্জিনিয়ার অথবা এসএন ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করে, কিন্তু তাদেরও যে বড় পজিশনে আসলে অ্যাপ্লাই করার সুযোগ আছে বা হয় মানে এটা অনেকে হয়তো ভুল করে জানে না, কিন্তু বা জানলেও তারা কিন্তু ওভাবে করে নিজে থেকে তৈরি করে নেয় না। একজন ইঞ্জিনিয়ারকে টেকনিক্যালের বাইরে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ফুল ধারণা থাকতে হবে। যেমন আমার এই প্রজেক্টে ইন্ডিয়ান কোহিনুর সিটি প্রজেক্টে আমি সিভিল এক্সিকিউশনের হেড হিসেবে আছি। তো এখানে অলমোস্ট আমাকে অ্যাকাউন্ট পর্যন্ত অনেক সময় দেখতে হয়, অ্যাকাউন্টের রিলেটেড দেখতে হয়, স্টুলের ব্যালেন্সগুলো মানে ম্যাটেরিয়ালস স্টুলের ব্যালেন্স দেখতে হয়, রেকর্ড দেখতে হয়, সেলস আমাদের পারচেজ যেটা অকুইপমেন্টের কাজগুলো দেখতে হয়। এই জিনিসগুলো ইঞ্জিনিয়ার মধ্যে থাকবে। শুধু আমি ইঞ্জিনিয়ার, আমি শুধু আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকবো তাহলে মানে একদম জিএম অপারেশনের কাজটাই ঠিক ওই ধরনেরই, মানে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া। তো শুধু আমি ইঞ্জিনিয়ার, শুধু আমি আমার যে সিভিল ইঞ্জিনিয়ার আমি সিভিলের গতানুগতিক সিভিল নিয়ে থাকবো তাহলে তো হয় না। আমার ইলেকট্রিক্যালও সেম দেখি আমরা ছেলেদেরকে ওই ধরনের মানে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে সে একজন লিডার, হ্যাঁ অলরাউন্ডার সব হতে হবে, তাকে মাল্টিপল স্কিল হতে হবে, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিও থাকতে হবে, পুরো সবকিছু। লিডারশিপ তো অবশ্যই একজন সিনিয়র পার্সন হতে হলে তো লিডারশিপ তার কাছে অবশ্যই থাকতে হবে, একজন লিডারশিপ না থাকলে তো হবে না। জি জি জি, ভবিষ্যৎ হয়তো বাংলাদেশ ইঞ্জিনিয়াররাও লিড দিবে, নট অনলি ম্যানেজমেন্টের পার্সোনাল। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম, আমার নাম ইঞ্জিনিয়ার জিল্লুর রশিদ খান। আমরা আজকে বিডি জবসের জব ফেয়ারে আসছি। আমরা 3টা জব পোস্ট করছি বিডি জব ফেয়ারে। তার মধ্যে আছে টেকনিক্যাল সেলস, ফিল্ড এক্সিকিউটিভ, জুনিয়র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার। উপরের 2টার জন্য আমরা কোনো এক্সপিরিয়েন্স চাচ্ছি না, ফ্রেশারদেরকেই নিচ্ছি। আর নিচেরটার জন্য আমরা এক্সপিরিয়েন্স চাচ্ছি। এটার জন্য যেহেতু এটা একটু টেকনিক্যাল, এটার জন্য এক্সপিরিয়েন্সটা খুব ম্যান্ডেটরি। আমরা ইলেকট্রিক্যাল বলতে আমরা ডিপ্লোমা এবং বিএসসি উভয় পক্ষ থেকে নিচ্ছি। আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এদেরকেই হায়ার করতেছি। ফ্রেশারদের ক্ষেত্রে আপনারা তাদের কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেন যে এটা তাদের এবিলিটি হায়ার করার জন্য? কোন পয়েন্টস গুলো, কোন এবিলিটি এবং কোন স্কিলস গুলোকে তারা বেশি গুরুত্ব দেয় যেহেতু তাদের এক্সপেরিয়েন্স নেই? ফ্রেশারদের ক্ষেত্রে আমরা দেখি তাদের কি শিখার আগ্রহ আছে কিনা, সেটাই আমরা দেখি। যারা শিখতে আগ্রহী এবং কাজ করতে আগ্রহী, যারা খুব মানে ডেডিকেটেড, কাজের প্রতি ডেডিকেটেড থাকে, ওই সমস্ত ছেলেদেরকে আমরা বাছাই করতেছি। আমরা আজকে সিভিগুলো কালেক্ট করছি, দেন আমরা সিভিগুলো স্টাডি করে সবার থেকে যাদেরকে সিলেক্ট করবো তাদের সাথে আমরা বসবো এবং তাদের মধ্যে থেকেই আমরা হায়ার করবো। ভেরি গ্রেট। সো যে সমস্ত ফ্রেশাররা শুরুতে টাকা পয়সা এবং অন্যান্য সুবিধা নিয়ে নেগোশিয়েট করতে চায় তাদের জন্য আপনার কি? তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে টাকা পয়সা নিয়ে শুরুতে নেগোশিয়েট করাটা উচিত না। কারণ ফ্রেশারদের ফার্স্ট কাজ হচ্ছে ঢুকে যাওয়া, যে কোনো একটা কোম্পানিতে ঢুকে যাওয়া। ঢুকে গেলে কি হবে, তারা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এরপর তারা যখন একটা এক্সপিরিয়েন্স চলে যাচ্ছে তখন তারা টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করতে পারবে, টাকা পয়সা বা স্যালারি নিয়ে তারা নেগোশিয়েট করতে পারবে। কিন্তু প্রথমেই ফ্রেশারদের উচিত যে জবটা পাবে সেটাতে সাথে সাথেই এন্ট্রি করে ফেলা। সেটা যদি তার হয়, সেটা যে স্যালারিটা দিবে ওটা যদি তার হয়, তার মানে তার জন্য যদি সেটা সাফিসিয়েন্ট মনে হয় তাহলে তার উচিত অবশ্যই এটা ঢুকে যাওয়া। কারণ এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ছাড়া নিচ্ছে না। ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে আমরা দেখি যে সব জায়গায় প্রত্যেকটা জব পোস্ট দেখলেই দেখি যে 1 বছর, 2 বছর, 3 বছরের এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট ছাড়া কোনো জব নাই। ঠিক আছে, শুধু জব সার্কুলারই নাই, সব জব সার্কুলারে 1 বছর, 2 বছর, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগতেছে। সেই জন্য এগুলো তো আমরা ফ্রেশারদের জন্য আমরা নিচ্ছি। সেই জন্য ওদের উচিত অবশ্যই, যেহেতু ওরা একটা অপরচুনিটি পাইছে, এটা ওদের জন্য একটা সুযোগ। যদি স্যালারিটা কোনো মতে তাদের সাফিসিয়েন্ট মনে হয়, তাদের অবশ্যই সেটাতে আমার মনে হয় তাদের এটাতেই ঢুকে যাওয়া উচিত, জয়েন করা উচিত। আপনাদের পজিশন জুনিয়র রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, ওইখানে তাদের কি কি কাজ হতে, রেসপন্সিবিলিটি গুলো কি কি?
জুনিয়র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারদের কাজ হবে আমরা তাদেরকে সেখানে আমরা যে ফ্রেশারগুলো নিব তাদেরকে কিন্তু খোলা মাঠে ছেড়ে দিব না, তাদেরকে কিন্তু আমরা গাইড করবো, আমরা ট্রেনিং দিব, তাদেরকে আমরা রেডি করে নিব। তাহলে কি হচ্ছে, তারা একটা ট্রেনিং পাচ্ছে আমাদের থেকে, ট্রেনিং ইঞ্জিনিয়ার, তাহলে তারা ট্রেনিং পাবে আমাদের থেকে, আমরা তাদেরকে গাইড করব, গাইডলাইন দিব, তাদের উপরে সিনিয়র থাকবে, সিনিয়ররা তাদের থেকে গাইড করবে। তাছাড়াও সিনিয়রদের গাইডেন্স ছাড়াও আমরা তাদেরকে ট্রেনিং দিব। ট্রেনিং এর পাশাপাশি আমরা তাদেরকে কিছু গাইডলাইন নীতিমালা দিয়ে দিব, বই দিয়ে দিব, যেগুলো তারা রিসার্চ করে কোম্পানিকে ডেভেলপমেন্ট করতে পারবে, রিসার্চ করবে এবং তারা রিসার্চ করে কোম্পানির পলিসি ডেভেলপ করবে এবং এগুলোই আমাদের কাজে আসবে ভবিষ্যতে। টেকনিক্যাল নাকি অন্যান্য? টেকনিক্যাল আমরা তাদেরকে টেকনিক্যাল দিব, স্টাডি বুক দিয়ে দিব, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বই আমরা তাদেরকে দিয়ে দিব, যেগুলো তারা স্টাডি করে রিসার্চ করে সেগুলো কোম্পানিকে ডেভেলপমেন্টে কাজে লাগাবে। এই জন্যই পোস্টের পজিশনটার নাম হচ্ছে জুনিয়র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। খুবই ভালো পজিশন এবং খুবই ভালো একটা উদ্যোগ। দেশের বাইরে দেখা যায়, আমি চায়নাতে ছিলাম, ওখানে ওরা দেখা যাচ্ছে বড় বড় কোম্পানিগুলো, গ্রুপ অফ কোম্পানিগুলো কিন্তু ট্রেনিং ইঞ্জিনিয়ার একটা পজিশন ওপেন রাখে। এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই থাকে, যাদের ফ্রেশাররা এসে তারা কাজ শিখে, কাজ করে, কন্ট্রিবিউট করে, নিজেও গ্রো করে, কোম্পানিকেও গ্রো করে। আপনাদের এখানে ট্রেনিং ইঞ্জিনিয়ার আলাদা কি কোনো পজিশন আছে নাকি এগুলোর মধ্যে? এখানের মধ্যে এই দুইটা পজিশনে আমরা তাদের, এগুলো কিন্তু ফ্রেশারদের জন্য এবং এখানেই কিন্তু তারা ট্রেনিং ইঞ্জিনিয়ারদের, আমরা ট্রেনিং ইঞ্জিনিয়ারদেরকে যে ট্রেনিংগুলো দেওয়া হয় তাদেরকে আমরা এই ক্ষেত্রেও সেই সেম ট্রেনিংটাই দিয়ে থাকি। অলরাইট, ভেরি গ্রেট। আপনাদেরকে খুবই ধন্যবাদ আসলে ফ্রেশারদের জন্য সুযোগটা রাখার জন্য। ফ্রেশারদের জন্য আমরা 3টা জিনিস দিচ্ছি। এক নম্বর হচ্ছে তাদেরকে গাইড করার জন্য তাদের উপরে একজন সিনিয়র থাকবে, যে সবসময় তাদের কি ল্যাকিংস আছে সেটা বের করবে, তাদেরকে গাইড করবে। প্লাস হচ্ছে তাদেরকে আমরা ট্রেনিং দিব, প্লাস হচ্ছে তাদেরকে আমরা নীতিমালা, বিভিন্ন গাইডলাইনের বই দিয়ে দিব, যেগুলোর মাধ্যমে যেগুলো করে তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করবে। ভেরি গ্রেট। আমি দেখছি আপনারা এখানে রিক্রুট করছেন সুপারভাইজার, সিনিয়র ইঞ্জিনিয়ার। সো ওনাদের রিকোয়ারমেন্টস গুলো কি যদি একটু বলতেন আর কি, ইঞ্জিনিয়ার হান্টিং এর, ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের। আমরা এখানে ফ্রেশারদেরকে প্রায়োরিটি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জি। এক্ষেত্রে যারা বিএসসি করা তারা ট্রেনিং ইঞ্জিনিয়ারে করতে পারে, আর ডিপ্লোমা যারা তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আমরা প্রেফার করছি। ডিপ্লোমাদের ক্ষেত্রে আপনারা কোন জিনিসটা বেশি প্রাধান্য দেন, তাদের স্কিলস? এক্ষেত্রে আমরা আসলে রেজাল্টটা প্রায়োরিটি দিই, ঠিক আছে, বাট এছাড়াও স্কিলসটা ম্যাটার করে আমাদের জন্য। কারণ দেখা যায় ভালো রেজাল্ট হলে যে ভালো ক্যান্ডিডেট হবে বা ফিল্ডে গিয়ে ভালো করবে এমনটা না। আচ্ছা আচ্ছা, আমরা দুটোকেই প্রায়োরিটি দিই, একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে স্কিল। আপনাদের ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মানে স্যালারি রেঞ্জ কত থেকে শুরু হয়? কোম্পানি এটা অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে বলতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর ফ্রেশার যারা আছে তাদের জন্য যদি কিছু দিক নির্দেশন দিতেন, কারণ তারা আসলে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে পারি, যেমন এখানে অনেকে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে সিভিটা যদি ঠিক মতো না হয়, দেখা যায় অনেক সময় আমরা এটা সিনও করি। সিভি এটা আমাদের বেসিক যে ইনফরমেশনগুলো সিভিতে মাস্ট এই জিনিসগুলো থাকতে হবে, ঠিক আছে। আর সিভিটা গোছানো মানে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটাও ভালো হয়, না হয় পরবর্তীতে দেখা যায় তারা একটা ইন্টারভিউ করার জন্য সুযোগ পেতে পারে। ওকে। আর ধরেন তাদের সিভিও ভালো আছে এবং তাদের ফুল কোয়ালিটিস অ্যাজ এ ফ্রেশার, তাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই, তো তাদের ফুল কোয়ালিটিসটাকে আপনারা বেশি গুরুত্ব। আচ্ছা, প্রথমত সিভি ভালো হলে স্ক্রিনিংয়ে টিকবে, স্ক্রিনিংয়ে টিকলে সেই ইন্টারভিউর জন্য কল পাবে। ফ্রেশারদের জন্য আমি মনে করি ইন্টারভিউটা হচ্ছে একটা অপরচুনিটি। হ্যাঁ, অপরচুনিটিটা সে যখন পাবে, সে যদি কোয়ালিফাইড হয় আর নিজেকে প্রেজেন্টেবল করতে পারে, তাহলে ইন্টারভিউ তার ডেফিনেটলি ভালো হবে। এই ক্ষেত্রে কি আপনার তার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড? এটা আমাদের আসলে স্টেপ বাই স্টেপ, তো রিক্রুটমেন্ট তো একটা প্রসেস, এমন না যে একবার একটা প্রসেস শেষ মানে পরবর্তী প্রসেস আর যেতে হবে না, এমন না। এটা আমাদের আসলে 4-5টা প্রসেস আছে, এই প্রসেস দিয়েই সে গিয়ে ফাইনালি সিলেক্ট হবে। মানে স্কিলস, তারপর হচ্ছে আবার হয়তো ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস, এরকম বিভিন্ন সেক্টরে কি তাদেরকে ইন্টারভিউ আছে। ওকে, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা রিক্রুট করছেন প্রোডাকশন ম্যানেজার আর এখানে কোয়ালিটি এন্ড R&D। কোয়ালিটি এন্ড R&D-তে কেমন এডুকেশন এবং স্কিল ব্যাকগ্রাউন্ড আপনারা চাইছেন? আমরা মূলত কোয়ালিটিতে হচ্ছে আপনার মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স, যেহেতু প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন রিলেটেড R&D এবং প্রোডাকশন দুটোতে আমরা 5 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স হচ্ছি। আর এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছি হয় কেমিস্ট্রি থেকে নয় টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড। টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, জি। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড যারা আছে বা মেকানিক্যাল, তাদের জন্য? হ্যাঁ, তাদের এই জন্য আমরা ফ্রেশারদেরকে চান্স দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এগুলোতে হচ্ছে ডিপ্লোমা হোল্ডারদের জন্য, যারা তাদের জন্য সুযোগ করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি সিএনসি অপারেটর এবং টেকনিশিয়ান আপনারা চাইছেন, যারা ডিপ্লোমা মেকানিক্যাল। হ্যাঁ,
তারা কি এক্সপেরিয়েন্স নাকি তাদেরকেও কিছু ট্রেন করা হবে? ট্রেন করা হবে। ট্রেন করানো হবে। ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং করে হ্যাঁ ওদেরকে আপনারা ক্যাপেবল করে দেন। ক্যাপেবল করে তুলে। হ্যাঁ, আপনার মতো আপনি তো অনেক ইয়ং, আপনার চেয়ে অনেক সিনিয়র পারসন এসে যেমন ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার এসে আমাদের এখান থেকে স্কিল আপ করে নিয়ে যায়, কারণ তারা হয়তো প্রজেক্টগুলো লিড দিবে। হ্যাঁ, আমাদের আছেন ওদেরকে ট্রেনিং করাবেন নাকি আপনারাই নতুন দুইটাই। সো আমরা অনেকগুলো আমাদের এই চট্টগ্রামের জব ফেয়ার যেটা জিসি কনভেনশন সেন্টারে হয়েছে, এখানে অনেকগুলো এমপ্লয়ারের সাথে আমরা কথাবার্তা বললাম, তাদের জব রিকোয়ারমেন্টগুলো দেখলাম, নট অনলি টেকনিক্যাল সেক্টর, ম্যানেজমেন্ট, ডাইরেক্টর পজিশন, সেলসেও রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কিন্তু তারা টেকনিক্যাল মানুষজনকে দরকার। কারণ আমি যদি টেকনিক্যাল প্রোডাক্টস ইনস্ট্রুমেন্টেশনগুলো সেলসের জন্য কিন্তু ওই রিলেটেড পার্সনগুলো ওই প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু অনেক ধারণা দরকার। এবং সর্বশেষ যেটা নয়, যারা আসলে ফ্রেশার আছেন, আপনারা হয়তো আমরা এরকম কথাবার্তাগুলো বললাম, দেখতে পেরেছেন এমপ্লয়াররা কি বলেছে, তারা আসলে কাজ করার মাইন্ডসেট এবং সে কতটুকু নিজেকে ডেভেলপ করছে এবং কতটুকু ডেডিকেটেড, তারা এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেয়। আর যারা অলরেডি জবে আছেন বা যারা কিছু এক্সপিরিয়েন্স আছে, তারা যদি আপনারা টপ আপনার পজিশনগুলোতে যেতে চান, যেমন হয়তো চিফ ইঞ্জিনিয়ার বা ডাইরেক্টর, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ম্যানেজার কোয়ালিটিস এবং ডেডিকেশনসগুলো আপনার রাখতে হবে, বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন, অনেকগুলো অ্যাচিভমেন্ট রাখতে হবে। এবং এগুলোর পাশাপাশি কিন্তু অবশ্যই আপনি যদি আপনি অ্যাজ এ ডাইরেক্টর বা অ্যাজ এ ম্যানেজার হিসেবে যদি আপনাকে কোনো একটা প্রজেক্ট লিড দিতে বলে, আপনাকে যদি কোনো একটা সেক্টর লিড দিতে বলে এবং কোনো একটা বড় ডিপার্টমেন্টে যদি আপনি দায়িত্ব নেন, তাহলে কিন্তু আপনাকে ওই ডিপার্টমেন্টের ওই সেক্টরের, আমি যদি বলি সেটা পাওয়ার হতে পারে, অটোমেশন হতে পারে, সেটা বিএমএস সেক্টর হতে পারে, এইচভিএস সেক্টর হতে পারে, ওটা প্রপার স্কিল প্রফেশনাল লেভেলে, আপনার এক্সপার্ট লেভেলে স্কিল হওয়া উচিত। কারণ আপনি যদি ওই প্রজেক্টটা লিড দেন, আপনি যদি ওখানে এইচআর ম্যানেজমেন্ট করেন, আপনি যদি রিক্রুটমেন্ট করেন ইঞ্জিনিয়ার, আপনি যদি নিজেই স্কিল না হন, এক্সপার্ট না হন, তাহলে আপনি এই জিনিসগুলো কীভাবে পারবেন? সো নিজেকে ডেভেলপ করতে থাকেন, আউটসোর্সিং ইঞ্জিনিয়ারের সাথে থাকেন, 2025 সালের জন্য প্রিপারেশন নিতে থাকেন, যাতে নতুন বছরটা 2024 তো যে কোনোভাবে শেষ হয়ে গেল, নতুন বছরটা যাতে আপনার আরও সুন্দর এবং অনেক এফিশিয়েন্ট একটা লাইফ হয় আপনার 2025 সাল। সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।